ফার্স্ট কোশ্চেনটা তাহলে আরেকবার আসি। দেখো ফার্স্ট যে কোশ্চেনটা আছে এখানে কি বলেছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড ইন ক্যালকুলেটিং নেট ন্যাশনাল প্রোডাক্ট অফ অ্যান ইকোনমি। এনএনপির মধ্যে কোন পার্টটা ইনক্লুড হচ্ছে না? আমরা অপশনগুলো যদি দেখি, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ বিফোর ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েন্সেস, ইনডাইরেক্ট ট্যাক্সেস, সাবসিডিজ। আমরা এনএনপির মধ্যে ইনক্লুড হতে কোন ট্যাক্সটাকে দেখতে পাচ্ছি না, কোন পার্টটাকে দেখতে পাচ্ছি না? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েন্সটাকে আমরা এনএনপির মধ্যে ইনক্লুড হতে দেখছি না। জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনের পার্টটা বাদ দিলে আমরা আমরা আলটিমেটলি পাচ্ছি এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। তো আমরা এই ডেপ্রিসিয়েশনের পার্টটাকে এনএনপির মধ্যে ইনক্লুড হতে দেখছি না। যেটা ফার্স্ট কোশ্চেন ছিল। এটা একটু চেষ্টা করো সেকেন্ড কোশ্চেনটা। এনএনপি at market prices and NNP at factor cost will be equal when there is, কোন কন্ডিশনে আমরা এই এনএনপি ফ্যাক্টর কস্ট আর এনএনপি মার্কেট প্রাইস এই দুটোকে আমরা কোন কন্ডিশনে ইকুয়াল হতে দেখতে পাচ্ছি? No indirect tax. No indirect tax and no subsidy. অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটু কিভাবে হচ্ছে দেখি। আমরা কি বলেছিলাম? স্যার সাবসিডিটা কেন ইনক্লুড হবে? ইনক্লুড হচ্ছে না যখন দুটো ইকুয়াল হচ্ছে। নো, when NNP at market prices and equal to NNP at factor cost, দুটো যখন ইকুয়াল হবে তখন কিন্তু এই কোশ্চেনটা কিছুই থাকবে না, ইনডাইরেক্ট ট্যাক্সও থাকবে না, সাবসিডিও থাকবে না। কেন হচ্ছে সেটা একবার দেখো। ফ্যাক্টর কস্ট মানে আমরা দেখছি যে প্রোডাকশন করতে গিয়ে কোনো কিছু আমাদের যে কস্টটাকে বিয়ার করতে হচ্ছে সেটাকে আমরা ফ্যাক্টর কস্ট হিসাবে দেখছি। ফ্যাক্টর কস্টের সাথে আমরা অ্যাড করছি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। প্রোডাকশন করার পরে গভর্নমেন্ট একটা ওই প্রোডাক্টের ওপর ইনডাইরেক্ট ট্যাক্স চাপাচ্ছে, তো ইনডাইরেক্ট ট্যাক্সের পার্টটাকে আমরা অ্যাড করছি। আর ডিডাক্ট করছি কি, কোন পার্টটা ডিডাক্ট করছি? যদি কোনো প্রোডাক্টের ক্ষেত্রে গভর্নমেন্ট কোনো ধরনের সাবসিডি দিয়ে থাকে তো আমরা এই সাবসিডির পার্টটাকে ডিডাক্ট করছি। ইনডাইরেক্ট ট্যাক্সের পার্টটাকে অ্যাড করছি, সাবসিডির পার্টটাকে ডিডাক্ট করছি। তো আমরা আলটিমেটলি পাচ্ছি হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইসটাকে আমরা কিন্তু সবসময় কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। ফ্যাক্টর কস্টকে আমরা যেরকম সবসময় প্রডিউসার্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি, সিমিলারলি মার্কেট প্রাইসকে আমরা কিন্তু সবসময় কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। এই দুটো কোশ্চেন কখন ইকুয়াল হবে? ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু মার্কেট প্রাইস কোন সিচুয়েশনে হতে পারে? যখন এই পার্টটা জিরো হবে, ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, মানে কোনো কোশ্চেনই থাকবে না, ইনডাইরেক্ট ট্যাক্সও থাকবে না, সাবসিডিও থাকবে না, তাহলেই তো দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না। এনএনপি আমরা জাস্ট বসিয়ে নিয়েছি, এনএনপি এট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়াল টু এনএনপি এট মার্কেট প্রাইস। তার মানে কখন হচ্ছে? when there is no indirect tax and no subsidy, আমরা বলতে পারছি এটাই। Next question, to know potential purchasing power of the household sectors, we make use the concept of potential purchasing power। মিন করতে আমরা কি বোঝাচ্ছি এখানে? potential purchasing power বলতে, potential purchasing power বলতে আমরা কিন্তু এখানে স্যার ডিসপোজেবল ইনকাম। হ্যাঁ, এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিসপোজেবল পার্সোনাল ইনকাম বা ডিসপোজেবল ইনকাম। আমরা পোটেনশিয়াল পারচেজিং পাওয়ার বলতে বোঝাচ্ছি অ্যাকচুয়াল পারচেজিং পাওয়ার। আমরা পার্সোনাল ডিসপোজেবল ইনকাম বা ডিসপোজেবল ইনকাম বলতে আমরা কি দেখি? আমরা পার্সোনাল ডিসপোজেবল ইনকাম বা ডিসপোজেবল ইনকাম বলতে আমরা বুঝি পার্সোনাল ইনকাম থেকে ডিরেক্ট ট্যাক্সের পার্টটাকে বাদ দিলে আমার হাতে যে পার্টটা পড়ে রয়েছে সেটাকেই আমরা অ্যাকচুয়ালি বলছি পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। পার্সোনাল ইনকাম থেকে আমরা যখন ডিরেক্ট ট্যাক্স অর্থাৎ আমার ওপর যদি কোনো ধরনের ট্যাক্স ইম্পোজ হয় আমার ইনকামের ওপর, আমার ইনকামটা যদি ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো আমার পার্সোনাল ইনকামটা, পার্সোনাল ডিসপোজেবল ইনকামটা দুটো তো ইকুয়াল হচ্ছে না।
যদি আমার ট্যাক্সেবল ইনকাম না হয় সেক্ষেত্রে আমার যা ইনকাম সেটাকেই আমার অ্যাকচুয়াল পারচেজিং পাওয়ার বলছি, বা সেটাকেই আমি পার্সোনাল ডিসপোজেবল ইনকাম হিসাবে দেখছি। এবার আমার ইনকাম ট্যাক্সেবল ইনকাম হলে পার্সোনাল ইনকাম থেকে ডিরেক্ট ট্যাক্সের পোর্শনটাকে বাদ দিলে যেটা আমার হাতে পড়ে থাকছে সেটাই তো আমার অ্যাকচুয়াল পারচেজিং পাওয়ার বা পোটেনশিয়াল পারচেজিং পাওয়ার। আমি যেটা খরচ করতে পারছি, আমি তো পার্সোনাল ইনকামটাকে পুরোটাকে খরচ করতে পারছি না যদি আমার ইনকাম ট্যাক্সেবল ইনকাম হয়, তাই না? তাই জন্য আমরা পোটেনশিয়াল পারচেজিং পাওয়ার অফ দ্য হাউস হোল্ড সেক্টর বলতে মিন করতে চাইছি কিন্তু ডিসপোজেবল ইনকামকে। নেক্সট হচ্ছে ইন ইন্ডিয়া মেন সোর্স অফ ন্যাশনাল ইনকাম ইজ, কি মনে হয়? মেন সোর্স বলেছি ন্যাশনাল ইনকামে, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার টার্সিয়ারি সেক্টর। ইন ইন্ডিয়া মেন সোর্স অফ ন্যাশনাল ইনকাম বলতে আমরা কিন্তু মিন করতে চাইছি টার্সিয়ারি সেক্টর। মোর দ্যান 50% কন্ট্রিবিউশন আমরা কিন্তু আসতে দেখতে পাচ্ছি টার্সিয়ারি সেক্টর থেকে। টার্সিয়ারি সেক্টরের মধ্যে আমরা কি দেখছি? টার্সিয়ারি সেক্টরের মধ্যে আমরা দেখছি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, হেলথ অ্যান্ড এডুকেশন, তারপর ধরো ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, আইটি সেক্টর, এই যে যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত কিছুকে আমরা টার্সিয়ারি সেক্টরের মধ্যে ইনক্লুড করছি। ম্যাক্সিমাম সোর্স বললে ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে আমাদের কান্ট্রিতে অবভিয়াসলি টার্সিয়ারি সেক্টর। এখানে আরেকটু বলে রাখি, যদি আমাদের এরকম ভাবে কোশ্চিনটা আসে যে ইন্ডিয়ান ইকোনমিতে ম্যাক্সিমাম লেবার ফোর্স এনগেজমেন্ট কোন সেক্টরের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম লেবার ফোর্স এনগেজমেন্ট বললে আমরা কিন্তু সেটাকে বলবো প্রাইমারি সেক্টর। মোটামুটি প্রাইমারি সেক্টরে 42% টু 43% লেবার ফোর্স এনগেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের কান্ট্রির ইকোনমিতে। নেক্সট হচ্ছে in income method, the income method for estimating national income is also known as, income method for estimating national income is also known as, কি হবে? ইনকাম সেন্সাস মেথডের আরেকটা নাম কি? ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে আমরা বলেছিলাম তিনটে মেথড ইউজ করা হয়ে থাকে। একটাকে আমরা বলেছিলাম ন্যাশনাল স্যার ইনকাম, ভ্যালু অ্যাডেড মেথড। না, ইনকাম মেথডটা অ্যাকচুয়ালি ফ্যাক্টর কস্ট মেথড হচ্ছে। ন্যাশনাল ইনকাম আচ্ছা আচ্ছা। ক্যালকুলেট করতে গিয়ে আমরা বলেছিলাম তিনটে মেথড ইউজ হচ্ছে। একটাকে বলেছিলাম ইনকাম সেন্সাস মেথড, ইনকাম সেন্সাস মেথডের অল্টারনেটিভলি আমরা আরেকটা নাম বলেছিলাম ফ্যাক্টর কস্ট মেথড। ইনকাম সেন্সাস মেথড বা ফ্যাক্টর কস্ট মেথড কি বলেছিলাম? প্রোডাকশন করতে গিয়ে যে যে ফ্যাক্টরস গুলো আমরা দেখছি সেই ফ্যাক্টরস গুলো যে আর্নিং হচ্ছে সেগুলোকে সাম করলে আমরা যদি ন্যাশনাল ইনকাম পাই, যেমন ধরো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, চারটে তো ফ্যাক্টরস লাগছে প্রোডাকশন করতে গিয়ে। ল্যান্ড থেকে আমরা দেখতে পাচ্ছি আর্ন হচ্ছে রেন্ট, লেবার থেকে ওয়েজেস, টোটাল রেন্ট প্লাস টোটাল ওয়েজেস, ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্ট, অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিউর থেকে আসছে প্রফিট, এরা প্রফিট মোটিভ হয়, টোটাল প্রফিট। এগুলোকে সাম করলে আমরা যদি ন্যাশনাল ইনকাম পাই তাহলে সেটা আমরা ইনকাম সেন্সাস মেথড বা ফ্যাক্টর কস্ট মেথডের মাধ্যমে পাচ্ছি। ভ্যালু অ্যাডেড মেথডের অল্টারনেটিভলি আমরা বলেছিলাম ভ্যালু অ্যাডেড মেথডকে প্রোডাকশন সেন্সাস মেথড। খেয়াল রাখবে ভ্যালু অ্যাডেড মেথড ইজ অলসো নোন অ্যাজ প্রোডাকশন সেন্সাস মেথড বা প্রোডাকশন সেন্সাস মেথডের আরেকটা নাম ভ্যালু অ্যাডেড মেথড বলেছিলাম। ওই ব্রেডের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ব্রেড তৈরি করতে গেলে যে র মেটেরিয়াল গুলো লাগছে সেগুলোর একটা এক্সাম্পল দিয়েছিলাম, খেয়াল করবে। আর কনজাম্পশন মেথডের ক্ষেত্রে আরেকটা নাম বলেছিলাম এক্সপেন্ডিচার মেথড। আর এটাও বলেছিলাম যে ইন্ডিয়ান ইকোনমিতে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করে কে? সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। এই সিএসও ন্যাশনাল ইনকাম এস্টিমেট করছে দুটো মেথডের মাধ্যমে, ইনকাম আর হচ্ছে ইনকাম সেন্সাস আর হচ্ছে প্রোডাকশন সেন্সাস মেথড। A cause of inflation is, question number 6, কি হচ্ছে? ইনফ্লেশনের কজ কি হতে পারে? স্যার ইনক্রিজ মানি সাপ্লাই অ্যান্ড ফল ইন প্রোডাকশন। হ্যাঁ, অবভিয়াসলি অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
cause of inflation is increase in money supply, definitely increase in money supply যদি increase করে, and fall in production এর ক্ষেত্রে আমরা যদি shortage হতে দেখতে পারি, তাহলে definitely সেটাকে আমরা causes of inflation হিসাবে বলতে পারি। তাহলে increase in money supply and fall in production, অপশন বি হচ্ছে cause of inflation। কেন হচ্ছে একটু যদি দেখি, ইনফ্লেশন হলে আমরা কি বলেছিলাম, ইনফ্লেশন হলে আমরা বলেছিলাম প্রাইস লেভেল ইনক্রিজ করছে গুডস বা কমোডিটি। যদি মানি সাপ্লাই ইনক্রিজ করে, কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বাড়ছে, পারচেজিং পাওয়ার বাড়লে অটোমেটিক্যালি এগ্রিগেট ডিমান্ড বাড়ছে, এগ্রিগেট ডিমান্ড বাড়লে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, তো প্রাইস লেভেল ইনক্রিজ করছে। ফল ইন প্রোডাকশন মানে শর্টেজ অফ প্রোডাকশন আমরা বলছি। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একদিকে প্রোডাকশনের ক্ষেত্রে শর্টেজ হচ্ছে, যেটাকে আমরা ফল ইন প্রোডাকশন বলছি। উল্টো দিকে ডিমান্ড যদি অ্যাজ ইট ইজ রয়ে যায়, তাহলে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে যত গ্যাপ তৈরি হবে তত প্রাইস লেভেল ইনক্রিজ করতে দেখতে পারবো। তাহলে এটাকে ডেফিনেটলি আমরা কজ অফ ইনফ্লেশন বলতে পারি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনকাম মিনস কি মনে হচ্ছে? আচ্ছা এটা বলি, ন্যাশনাল ইনকাম, Sir, net national product in factor cost. নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট এফসি। ন্যাশনাল ইনকাম বলতে আমরা বোঝাচ্ছি এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাকে আমরা কিন্তু ন্যাশনাল ইনকাম হিসাবে দেখছি। depreciation is equal to, একটু এটা আমি কোশ্চিনটা একই কোশ্চিন, আমরা জাস্ট এইটা ইকুয়েশনটা মনে রাখতে হবে। এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এনএনপি ইজ ইকুয়াল টু জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন কস্ট, এটা আমাদের মনে রাখতে হচ্ছে। তাহলে ডেপ্রিসিয়েশন ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা, ডেপ্রিসিয়েশনকে যদি এদিকে নিয়ে যাই, NNP minus GNP. না উল্টো হয়ে গেল, ডেপ্রিসিয়েশনকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এটা জাস্ট জিএনপি মাইনাস এনএনপি। হ্যাঁ বলো। বললাম স্যার জিএনপি মাইনাস এনএনপি। হ্যাঁ হ্যাঁ অপশন এ হবে। হ্যাঁ অপশন হ্যাঁ, জিএনপি মাইনাস এনএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস নেট ন্যাশনাল প্রোডাক্ট। If value added at different stages are added, the total will, Sir, এটা মানে বুঝলাম না। ব্যাপারটা হচ্ছে এখানে আমরা বলতে চাইছি, এটার মানে বলতে আমরা বলতে চাইছি যে if value added at different stages are added, the total will বলতে individual stage wise আমরা যে গুডস বা Sir, এটা হচ্ছে overestimate the value of the final product. না ওভার এস্টিমেট না, আমরা যদি ইন্ডিভিজুয়াল স্টেজ ওয়াইজ আমরা ভ্যালু গুলোকে অ্যাড করি, প্রোডাকশন করতে গিয়ে যে যে র মেটেরিয়াল গুলো আমাদের লাগছে আর কি, সেগুলোর ভ্যালুকে আমরা ইন্ডিভিজুয়াল স্টেজ ওয়াইজ যদি অ্যাড করি, তাহলে আমরা দেখতে পারবো আলটিমেটলি কিন্তু আমরা ফাইনাল যে গুডস বা কমোডিটি প্রডিউস হচ্ছে সেটার ভ্যালু পাচ্ছি। তাহলে আমরা এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ভ্যালু অ্যাডেড মেথড। ইন্ডিভিজুয়াল স্টেজ ওয়াইজ অ্যাড করলে ভ্যালুগুলো র মেটেরিয়ালের ভ্যালুগুলোকে অ্যাড করলে সেটা ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, ইকুয়াল টু দ্য ভ্যালু অফ দ্য ফাইনাল প্রোডাক্ট। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। অপশন এ ইকুয়াল দ্য ভ্যালু অফ দ্য ফাইনাল প্রোডাক্ট। if value added at different stages are added, the total will equal the value of the final product. Which of the following is an effect of inflation? কি মনে হয়? Sir, এখানে all of the above হবে। হ্যাঁ, effect of inflation বললে erosion in purchasing power, আমরা ইনফ্লেশন যখন হচ্ছে আফটার এফেক্ট, ইনফ্লেশনের পরের যে এফেক্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি
আমার ইন্ডিভিজুয়াল পারচেজিং পাওয়ার কিন্তু ফল করছে, যেটাকে আমরা ইরোশন ইন পারচেজিং পাওয়ার। মানে আমি ধরো একটা কমোডিটি আগে মার্কেট থেকে পারচেস করতাম 50 রুপিস দিয়ে, এখন সেম কমোডিটি মার্কেট থেকে পারচেস করছি 70 রুপিস দিয়ে। আগে 50 রুপিস দিয়ে পারচেস করতাম, এখন 70 রুপিস দিয়ে পারচেস করছি। তাহলে আমরা কি বলতে পারি? ইরোশন ইন পারচেজিং পাওয়ার। নেক্সট হচ্ছে অপশন বি তে অ্যাফেক্টস রিলেটিভ প্রাইস অফ গুডস। ডেফিনেটলি ইনফ্লেশনের এফেক্টে আমরা দেখতে পাচ্ছি ইট অ্যাফেক্টস রিলেটিভ প্রাইস অফ গুডস। মানে এটা মিন করতে চাইছে যে সাপোজ ফর এক্সাম্পল আমরা এখন দেখতে পাচ্ছি কোনো গুডস বা কোনো কমোডিটির প্রাইস লেভেল হচ্ছে P1, প্রাইস ইনক্রিজ হওয়ার পর আগে ছিল P0। তাহলে এখানে রিলেটিভ প্রাইসের ক্ষেত্রে একটা এফেক্ট করছে আর কি, P1 বাই P0, তার মানে রিলেটিভ প্রাইস অফ গুডস এর ক্ষেত্রে একটা এফেক্ট হচ্ছে আমরা দেখছি। নাম্বার বি ও কারেক্ট। নাম্বার সি হচ্ছে increase in inequalities of income। ডেফিনেটলি ইকোনমিতে যদি ইনফ্লেশন হয় আমরা দেখতে পারবো প্রাইস লেভেল ইনক্রিজ করছে গুডস বা কমোডিটির। এবার এই যে প্রাইস লেভেল ইনক্রিজ করছে, প্রাইস লেভেল ইনক্রিজ করার সাথে সাথে আমাদের যদি ইন্ডিভিজুয়াল স্যালারি ইনক্রিজ না করে, তাহলে ডেফিনেটলি আমরা দেখতে পারবো যে একদিকে কিন্তু বিপিএল ক্যাটাগরিতে যে পার্সেন্টেজ অফ পপুলেশন আমাদের কান্ট্রিতে আছে, আরো বেশি পার্সেন্টেজ কিন্তু ইনক্রিজ করতে পারে যদি না ইন্ডিভিজুয়াল যে ওয়েজ রেট বা স্যালারি যে আর্নিং সেটা যদি ইনক্রিজ করানো হয় ইনফ্লেশন বাড়ার সাথে সাথে। আর আরেকটা শ্রেণীর পাবলিক থাকে যারা ইনফ্লেশনকে কাজে লাগিয়ে তারা কিন্তু আরো বেশি নিজেদের ডেভেলপ করছে বা আরো বেশি রিচার্জ হচ্ছে। তো এদের এদের মধ্যে মানে আমরা এক কথায় বলতে পারি ইকোনমিতে, কোনো কান্ট্রির ইকোনমিতে যত বেশি ইনফ্লেশন হবে তত কিন্তু ইনইকুয়ালিটিস অফ ইনকাম একটা দেখা যাওয়ার একটা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। কাজে এ বি সি তিনটেই এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট হচ্ছে ইন এ ক্লোজড ইকোনমি হ্যাভিং নো ফরেন ট্রেড, কোনো ফরেন ট্রেড নেই, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? in a closed economy having no foreign trade, আমরা যদি কোনো ফরেন ট্রেড দেখতে না পাই তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লোজড ইকোনমিক সিচুয়েশনে জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ ইকুয়াল টু গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। কিভাবে আসছে? জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আমি ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে বলেছিলাম এই ইকুয়েশনটা। আরেকটা হচ্ছে প্লাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, নেট NFIA, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে জিডিপির সাথে NFI এর পার্টটাকে অ্যাড করলে আমরা পাচ্ছি জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে NFIA নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড ক্লোজড ইকোনমিক সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি 0 হচ্ছে। ক্লোজড ইকোনমি যখন হচ্ছে NFI এর পার্টটা 0 হচ্ছে, তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পারি জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি হচ্ছে। মানে আমাদের এখানে এই পার্টটা 0 হচ্ছে কেন? ক্লোজড ইকোনমিক সিচুয়েশনে আমাদের কান্ট্রির কোনো সিটিজেন ফরেন কোনো কান্ট্রিতে যাচ্ছে না বা ফরেন কোনো কান্ট্রি থেকে কেউ আমাদের কান্ট্রিতে আসছে না, তার মানে ক্লোজড ইকোনমিক সিচুয়েশনে আমরা দেখছি NFI এর নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এই পার্টটা 0 আসছে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইকুয়াল টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হচ্ছে যখন ক্লোজড ইকোনমিক সিচুয়েশন দেখা যাচ্ছে। পরের দুটো কন্ডিশন আমরা যদি দেখি, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যেটা আছে সেটা আমরা কি দেখছি? সেটা যদি আমরা এখানে দেখি দেখতে পারবো যে এই যে ধরো এই সেকেন্ড কন্ডিশনটা আমরা যখন দেখছি, সেকেন্ড কন্ডিশনটা কখন দেখছি? তখন আমরা কিন্তু দেখবো NFIA নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড কি হচ্ছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু NFI এর পার্টটাকে নেগেটিভ হতে দেখছি। কেন দেখছি? দেখো জিডিপির সাথে নেগেটিভ কিছু একটা পার্ট আছে, তাহলেই তো জিএনপিটা কম হবে জিডিপির থেকে, জিডিপিটা বড় হবে জিএনপির থেকে, তাই না? তো NFI এর পার্টটা নেগেটিভ হতে দেখছি। আর যে থার্ড কন্ডিশন দেখতে পাচ্ছি জিডিপি লেস দ্যান জিএনপি, সেক্ষেত্রে আমরা কি দেখছি? তার মানে এখানে জিএনপিটা বড় হচ্ছে থার্ড কন্ডিশনে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এই পার্টটা
গ্রেটার দ্যান 0 হচ্ছে। তিনটে কন্ডিশন তাহলে আমরা এখানে দেখলাম, জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি, জিডিপি গ্রেটার দ্যান জিএনপি, জিডিপি লেস দ্যান জিএনপি। তাহলে আমাদের এখানে কারেক্ট হচ্ছে ক্লোজড ইকোনমিক সিচুয়েশনে জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি। On which commission's recommendation our Reserve Bank of India was established? কোন কমিশনের রেকমেন্ডেশনে আরবিআই স্যার অপশন বি, Chamberlain. হিলটন ইকো কমিশন। হ্যাঁ, এক্স্যাক্টলি, হিলটন ইয়ং কমিশন। আমরা দেখতে পাচ্ছি যে আরবিআই এস্টাবলিশড হয়েছিল 1st April 1935 আন্ডার দ্য আরবিআই অ্যাক্ট 1934 অন দ্য বেসিস অফ দ্য রেকমেন্ডেশন অফ হিলটন ইয়ং কমিশন। তাহলে এখানে কতগুলো পয়েন্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে হিলটন ইয়ং কমিশনের রেকমেন্ডেশনে, যে কমিশনটা হয়েছিল 1926 এ, সেই কমিশনের রেকমেন্ডেশনে আরবিআই এস্টাবলিশড হয়েছে। নেক্সট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কবে এস্টাবলিশড হয়েছে সেটা আছে কোশ্চিনে অনেক সময়, 1st April 1935। আর কোন অ্যাক্ট ওয়াইজ হয়েছে, আন্ডার দ্য আরবিআই অ্যাক্ট 1934 এর উপর বেস করে। তিনটে পয়েন্ট হলো। আরেকটা এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই কোশ্চিনটাও মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে আরবিআই কবে ন্যাশনালাইজড হয়েছে। ন্যাশনালাইজ যদি আমাদের বলে তাহলে আমরা বলবো 1st January 1949। এক্স্যাক্টলি 1st January 1949 এ আরবিআই কিন্তু ন্যাশনালাইজড হয়েছে। নেক্সট হচ্ছে ডুয়াল ইকোনমি ইমপ্লয়িজ কোএক্সিস্টেন্স অফ, একটু চেষ্টা করো, আমি তারপর বলছি, কি মনে হয়? Sir, agriculture and industry. না না, ডুয়াল ইকোনমি অ্যাকচুয়ালি সি স্যার, স্যার অপশন সি হবে স্যার। না, অপশন সিটাও হচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা যেটা বলেছিলাম ডেভেলপড অ্যান্ড আন্ডার ডেভেলপড সেক্টর, আমি আসছি অপশন সিটাও। ডুয়াল ইকোনমি আর হচ্ছে মিক্সড ইকোনমি, এই দুটোর মধ্যে কনসেপ্টটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় আমাদের। ডুয়াল ইকোনমির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাডিশনাল অর প্রিমিটিভ ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স সাইড বাই সাইড মডার্ন ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ডেভেলপড ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স, দুটোই একসঙ্গে যে ইকোনমির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি ডুয়াল ইকোনমি। ট্র্যাডিশনাল ইকোনমি বলতে আমরা এখানে আন্ডার ডেভেলপড সেক্টর বা আন্ডার ডেভেলপড ইকোনমি, তার পাশাপাশি ডেভেলপড বা মডার্ন ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স দুটোই আমরা দেখতে পাচ্ছি ডুয়াল ইকোনমির ক্ষেত্রে। তো এই দুটো ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স যদি কোনো কান্ট্রির ইকোনমিতে একসঙ্গে দেখা যায় তাহলে সেটাকে ডুয়াল ইকোনমি বলি। এক্সাম্পল হিসাবে আমরা বলেছিলাম ইন্ডিয়ান ইকোনমিকে ডুয়াল ইকোনমি, কেননা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে একদিকে দেখা যাচ্ছে যে প্রিমিটিভ বা ট্র্যাডিশনাল ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স সাইড বাই সাইড মডার্ন ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স দুটোই ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে দেখা যাচ্ছে। যেমন বলেছিলাম মেট্রোপলিটন সিটিগুলোতে দেখা যাচ্ছে মডার্ন ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স, একটু ইন্টেরিয়ারে চলে গেলে ট্র্যাডিশনাল ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স এটাও দেখা যাচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের যে অপশনটা গুলিয়ে যায় সেটা হচ্ছে ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম। ক্যাপিটালিজম সোশ্যালিজমের যে ব্যাপারটা, এটা আমরা কোথায় দেখছি? ক্যাপিটালিজম সোশ্যালিজমের ব্যাপারটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে দুটো একসঙ্গে মিক্সড ইকোনমির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কাজে এই দুটো কনসেপ্টের মধ্যে ডিফারেন্সটা কিন্তু খেয়াল রাখবে। মানে মিক্সড ইকোনমির ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা দেখছি পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টর দুটো সেক্টরের এক্সিস্টেন্স সাইমালটেনিয়াসলি আমরা দেখতে পাচ্ছি মিক্সড ইকোনমির ক্ষেত্রে। নেক্সট হচ্ছে in India the foreign exchange reserves are kept in the custody of which among the following? ফরেন এক্সচেঞ্জ Sir, এটার মানে কি? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলতে আমরা কি বলছি? ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বলতে আমরা বলতে চাইছি যে হচ্ছে গোল্ড, তারপর হচ্ছে ফরেন কারেন্সি, যেগুলো কার কাছে Sir, থাকে। Exim Bank হবে এক্সিম কি? ব্যাংক না, এক্সিম ব্যাংক না, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ আরবিআই এর ব্যাংক অফ কাছে। ইন্ডিয়া। আচ্ছা। আরবিআই এর কাছে আমরা দেখতে পাচ্ছি ফরেন কারেন্সি, গোল্ড বা আইএমএফ এর যে স্ট্যান্ডার্ড কারেন্সি যেটাকে স্পেশাল ড্রয়িং রাইটস বলে, সেগুলোকে সমস্ত কিছুকে আমরা কিন্তু আরবিআই এর কাছে রিজার্ভ থাকতে দেখতে পাচ্ছি। এই আরবিআই এই যে রিজার্ভটা থাকছে সেটা এমার্জেন্সি কন্ডিশনে, যদি খুব এমার্জেন্সি কন্ডিশন দেখা যায় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, তখন কিন্তু এই যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে সেটাকে গভর্নমেন্ট আরবিআই এর কাছে যেটা আছে সেটাকে গভর্নমেন্ট কাজে লাগাতে পারে। আমাদের কান্ট্রিতে আরবিআই এর কাছে যা রিজার্ভ আছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, তাতে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু প্রায় 18 মান্থসের
18 মান্থসে কিন্তু ইম্পোর্ট করতে পারি আমাদের কান্ট্রি। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা একটু আগেই অ্যান্সারটা বলে দিলাম। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড অন, আমরা দেখতে পাচ্ছি এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কিন্তু 1st এপ্রিল 1st April 1935. হ্যাঁ। On the context of Indian economy, open market operations refers to, question number 16 কি মনে হচ্ছে? ওপেন মার্কেট অপারেশন আমরা যেটাকে দেখেছিলাম আরবিআই ক্রেডিট কন্ট্রোল পলিসির আন্ডারে দু ধরনের মেথড দেখেছিলাম। এক ধরনের মেথডকে আমরা কোয়ান্টিটেটিভ মেথড বলেছিলাম, যে মেথডের আন্ডারে যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোকে ইউজ করে আরবিআই ডাইরেক্টলি ক্রেডিট কন্ট্রোল করছিল। আরেক ধরনের মেথড দেখেছিলাম কোয়ালিটেটিভ মেথড। এই মেথডগুলোর ক্ষেত্রে আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর উপর একটা সাইকোলজিক্যাল প্রেসার ক্রিয়েট করে ক্রেডিট কন্ট্রোল করার চেষ্টা করছিল কোয়ালিটেটিভ মেথডের আন্ডারে যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলোর মাধ্যমে। কোয়ান্টিটেটিভ মেথডের ক্ষেত্রে আমরা যে ডিফারেন্ট যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখেছি, যেমন ধরো ক্যাশ রিজার্ভ রেশিও, যেমন ধরো দেখেছি মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি, যেমন ধরো দেখেছি রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, সেরকমই আরেকটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ওপেন মার্কেট অপারেশনকে দেখেছি। ওপেন মার্কেট অপারেশনটা অ্যাকচুয়ালি কোনটাকে আমরা বলছি? আরবিআই গভর্নমেন্টের এজেন্ট হিসাবে গভর্নমেন্টের যে ইস্যু করা ট্রেজারি বিল বা গভর্নমেন্ট সিকিউরিটি আছে এগুলোকে আরবিআই গভর্নমেন্টের এজেন্ট হিসাবে আরবিআই কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে বা কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে সেল বা পারচেস করছে। এই যে প্রসিডিওরটা এটাকে আমরা কিন্তু বলেছি ওপেন মার্কেট অপারেশন। তাহলে এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার purchase and sale of government securities by the RBI, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। In case of open market operations, RBI starts buying or selling government securities to control money supply. Next হচ্ছে GDP deflator implies, question number 17, GDP deflator implies কি মনে হয়? স্যার আগেরটা একবার দেখান। আচ্ছা স্যার। GDP deflator implies, স্যার নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির গ্যাপ নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, রেশিও যেটা, তার মানে জিডিপি ডিফলেটার বলতে আমরা কি বলছি? জিডিপি ডিফলেটার বলতে আমরা বোঝাচ্ছি দ্য রেশিও অফ নমিনাল জিডিপি অ্যান্ড রিয়েল জিডিপি বলতে আমরা অ্যাকচুয়াল জিডিপি কে বলছি। এখানে অ্যাকচুয়াল জিডিপি, রিয়েল জিডিপি বা বেস ইয়ার জিডিপি একই। তো এই নমিনাল জিডিপি আর অ্যাকচুয়াল জিডিপির যে রেশিও ইন এ পার্টিকুলার টাইম পিরিয়ড অফ এ কান্ট্রি, এটাকে আমরা জিডিপি ডিফলেটার বলছি। মানে ডিফলেটার বলতে আমরা যেটাকে মিন করি প্রাইস লেভেল কিরকম কি ইনক্রিজ হলো বা ডিক্রিজ হলো এটাকে। জিডিপি ডিফলেটার মানে জিডিপির যে ভ্যালুয়েশন সেটা আমরা দেখছি জিডিপি ডিফলেটারের মাধ্যমে, যে বেস ইয়ার জিডিপির যে ভ্যালুয়েশন সেটা কত, আর নমিনাল জিডিপি বলতে আমরা কারেন্ট ইয়ারে জিডিপির ভ্যালুয়েশনটা কত, এদের মধ্যে যে রেশিওটা অর্থাৎ বেস ইয়ারের জিডিপির ভ্যালুয়েশনের রেসপেক্টে কারেন্ট ইয়ারের জিডিপির ভ্যালুয়েশন কতটা কি চেঞ্জ হলো সেটা আমরা বুঝতে পারছি জিডিপি ডিফলেটারের মাধ্যমে। তার মানে আলটিমেটলি আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে জিডিপি ডিফলেটারের মাধ্যমে যখন জিডিপি ডিফলেটার গ্রেটার দ্যান ইউনিটি হচ্ছে, এই যে রেশিওটা নমিনাল জিডিপি আর অ্যাকচুয়াল জিডিপি রেশিওটা যখন গ্রেটার দ্যান ইউনিটি হচ্ছে, তার মানে আমরা বুঝছি যে প্রাইস লেভেল বেস ইয়ারের রেসপেক্টে কারেন্ট ইয়ারে ইনক্রিজ করেছে। একইভাবে লেস দ্যান ইউনিটি বা লেস দ্যান 1 হলে প্রাইস লেভেল ফল করেছে, ইকুয়াল টু 1 হলে আমরা বলছি দ্য কারেন্ট ইয়ার আর বেস ইয়ারের প্রাইস লেভেল কিন্তু একই রয়ে গেছে। অর্থাৎ প্রাইস লেভেলে কিরকম কি চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জেসটা আমরা কিন্তু জিডিপি ডিফলেটারের মাধ্যমে বুঝতে পারছি। এটাই অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট। In the chief monetary policy of RBI, স্যার এগুলো দিয়ে দেবেন তো স্যার? হ্যাঁ পিডিএফটা অবশ্যই দিয়ে দেবো, আর রেকর্ডিংটাও আচ্ছা, স্যার। 5% মধ্যে আমি দিয়ে দেবো।
এটা কি মনে হচ্ছে? ইন দ্য চিপ মানিটারি পলিসি অফ আরবিআই। আচ্ছা, চিপ আমরা দু ধরনের মানিটারি পলিসি দেখেছি, একটা হচ্ছে চিপ মানিটারি পলিসি আর একটা হচ্ছে ডিআর মানিটারি পলিসি। চিপ মানিটারি পলিসির ক্ষেত্রে আমরা দেখেছি যে মানি সাপ্লাই ইনক্রিজ করছে, যখন ইকোনমিতে মানি সাপ্লাইটা ইনক্রিজ করে, অর্থাৎ আরবিআই চিপ মানিটারি পলিসিটা কোন সিচুয়েশনে ইউজ করে থাকে, যখন রেসেশনারি কন্ডিশন দেখা যায় কোনো একটা কান্ট্রির ইকোনমিতে, তখন আরবিআই কিন্তু চিপ মানিটারি পলিসিটাকে ইউজ করে থাকে। চিপ মানিটারি পলিসির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? চিপ মানিটারি পলিসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরবিআই এই যে কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেমন ধরো ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, এগুলোর পার্সেন্টেজকে রিডিউস করে আরবিআই চেষ্টা করে মানি সাপ্লাইকে ইকোনমিতে বাড়াতে। কেননা ইকোনমিক গ্রোথ রেট জেনারেট করা, এটা কিন্তু আরবিআই এর একটা অবজেক্টিভ থাকছে চিপ মানিটারি পলিসি আরবিআই যখন ইউজ করছে। আর আরেক ধরনের মানিটারি পলিসি দেখেছি, যেটাকে আমরা বলছি ডিআর মানিটারি পলিসি। ডিআর মানিটারি পলিসিটা আরবিআই ইকোনমিতে যখন ইনফ্লেশনারি একটা সিচুয়েশন অ্যারাইজ করছে, তো ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে আরবিআই যে ধরনের মানিটারি পলিসি ইউজ করছে, সেটাকে আমরা বলছি ডিআর মানিটারি পলিসি। এক্ষেত্রে আরবিআই কি করছে? এক্ষেত্রে আরবিআই মানি সাপ্লাইকে রিডিউস করে কমন পাবলিকের পারচেসিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কমাবার চেষ্টা করছে, বা ইকোনমিতে প্রাইস লেভেল যেটা ইনক্রিজ হয়েছে সেটা যাতে রিডিউসড হয় সেটা চেষ্টা করছে, বা এক্ষেত্রে আরবিআই এর মেন অবজেক্টিভ হচ্ছে বলা যেতে পারে ইনফ্লেশনকে কন্ট্রোল করা ডিআর মানিটারি পলিসির ক্ষেত্রে। এই দু ধরনের মানিটারি পলিসি আরবিআই ইউজ করছে। আচ্ছা, the national income of a country is annual revenue of the government, the annual revenue of the government, sum total of factor income, surplus of public sector undertakings, export minus import, কোনটা মনে হচ্ছে? ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি যদি বলি, আমরা বলবো কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে বলা যাবে। আচ্ছা বলছি, সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকাম। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে যে ডিফারেন্ট মেথড গুলো দেখেছি, অপশন বি হচ্ছে কোন মেথড? অপশন বি হচ্ছে ইনকাম সেন্সাস মেথড বা ফ্যাক্টর কস্ট মেথড। অর্থাৎ প্রোডাকশন করতে গিয়ে যে যে ফ্যাক্টরস গুলো লাগছে, সেই ফ্যাক্টরস গুলোর জন্য আমাদের যে ইনকাম হচ্ছে, যেমন ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, চারটে ফ্যাক্টরস তো প্রোডাকশন করতে গিয়ে লাগে। এই ফ্যাক্টরস থেকে আমাদের যে ইনকাম হচ্ছে অ্যাকচুয়ালি, সেগুলোকে সাম করলে আমরা ন্যাশনাল ইনকাম পাচ্ছি। এই জন্য আমরা মিন করছি যে ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ইজ সাম টোটাল অফ ফ্যাক্টর ইনকাম। অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। মানে এখানে ল্যান্ড থেকে ধর আমি একটু আগেই যেটা বললাম, রেন্ট পাচ্ছি, টোটাল রেন্ট, লেবার থেকে ওয়েজেস পাচ্ছি, টোটাল ওয়েজেস, ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট পাচ্ছি, টোটাল ইন্টারেস্ট, আর অর্গানাইজেশনের কাজ হচ্ছে এই ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এগুলোর মধ্যে কোঅর্ডিনেট করে অর্গানাইজেশন চায় নিজের প্রফিটটা কিভাবে ম্যাক্সিমাইজ করা যায়। তো এখান থেকে পাচ্ছি টোটাল প্রফিট। তার মানে টোটাল ওয়েজেস প্লাস টোটাল রেন্ট প্লাস টোটাল প্রফিট প্লাস হচ্ছে টোটাল, হ্যাঁ, প্লাস টোটাল ইন্টারেস্ট বাদ গেল। তো এগুলোকে সাম করলে আমরা ন্যাশনাল ইনকাম পাচ্ছি। এই কারণে আমরা অপশন বিটাকে কারেক্ট বলতে পারি এখানে, বাদ বাকিগুলো আসছে না আর কি। laissez-faire economy means, laissez-faire economy বলতে আমরা কি মিন করি? laissez-faire economy মিন বলতে আমরা এখানে কি মিন করি? Sir, an economy without government উইদাউট intervention. গভর্নমেন্টস ইন্টারভেনশন। laissez-faire Sir. মিন্স গভর্নমেন্টের ইন্টারভেনশন বা গভর্নমেন্টের কন্ট্রোল, যে ইকোনমির ক্ষেত্রে আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা এর আরেকটা নাম বলতে পারি laissez-faire economy, ক্যাপিটালিস্ট Capital ইকোনমি, economy, sir. ক্যাপিটালিস্ট ইকোনমি হিসাবে আমরা বলতে পারি laissez-faire economy-কে। তো an economy without government intervention, অপশন সি হচ্ছে এক্ষেত্রে
correct answer. Laissez-faire economy means an economy without government intervention. আচ্ছা একটু বলে দিই এখানে এখানে কন্ট্রোলড ইকোনমি ছিল অপশন বি। কন্ট্রোলড ইকোনমি বলতে আমরা কি বোঝাচ্ছি? কন্ট্রোল ইকোনমি বলতে আরেকটা নাম হচ্ছে সোশ্যালিস্টিক ইকোনমি, বা এটাকে আমরা কমান্ড ইকোনমিও বলে থাকি। যেহেতু এক্ষেত্রে গভর্নমেন্টের একটা কন্ট্রোল আছে, গভর্নমেন্টের একটা রেগুলেশন আছে ওভারঅল, সেই কারণে সোশ্যালিস্টিক ইকোনমি আরেকটা নাম আমরা বলছি কন্ট্রোল ইকোনমি। ফিসকাল ড্র্যাগ, এটা একটু চেষ্টা করো, ফিসকাল ড্র্যাগ মিন্স কি মনে হচ্ছে? কোশ্চেন নাম্বার 21। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। an economic situation in which higher rate increases nominal income causes higher income tax burden, lower disposable income, as a consequence inflationary pressure will go down। ব্যাপারটা কি? ফিসকাল ড্র্যাগ বলতে আমরা মিন করতে চাইছি যে ইকোনমিতে হায়ার রেট অফ যদি কোনো কারণে ধরো সাপোজ ফর এক্সাম্পল ইকোনমিতে যদি আমরা দেখি যে ইনফ্লেশন ইনক্রিজ করেছে, বা ধরো হ্যাঁ ইনফ্লেশন ইনক্রিজ করেছে, এর এফেক্টে আমরা যদি দেখি ইন্ডিভিজুয়াল ইনকাম লেভেল ইনক্রিজ করেছে, ইনকামের একটা গ্রোথ হয়েছে, ইনকামটা ইনক্রিজ করেছে ইনফ্লেশনের রেসপেক্টে, তাহলে আমরা কি দেখতে পারবো? এবার ইনফ্লেশন ইনকামটা ইনক্রিজ করার ফলে, বা এমনিও যদি আমরা দেখি ধরো ইকোনমিতে ইনকামটা ইনক্রিজ করেছে, ইন্ডিভিজুয়াল ইনকাম যেটা, তাহলে ইনকামটা ইনক্রিজ করলেই যে আমার যে পুরো ইনকামটাকে আমি এক্সপেন্ডিচার করতে পারছি এরকম কিন্তু নয়। ইনকামটা যদি আমার নেক্সট স্ল্যাবে চলে যায় ট্যাক্সেশনে, আমার এখন যা ইনকামটাকে বাড়ার ফলে দেখা গেল আমার যে ওপর যে ট্যাক্সটা ইম্পোজ হচ্ছে সেটা আরো বেড়ে গেল ইনকামটা বাড়ার সাথে সাথে। তাহলে আলটিমেটলি আমার যতটা ইনকামের ক্ষেত্রে গ্রোথ হলো ততটা কিন্তু আমি এক্সপেন্ডিচার করতে পারছি না, অর্থাৎ যতটা আমার অ্যাকচুয়ালি এক্সপেন্ডিচার করার কথা ছিল। কাজে এক্ষেত্রে আমরা বলতে পারি যে আমার ইকোনমিতে যতটা ইনফ্লেশনারি প্রেসার দেখা যাওয়ার একটা পসিবিলিটি ছিল, সেটা কিন্তু সেই প্রেসারটা কিন্তু আমরা বলতে পারি ইনফ্লেশনারি প্রেসার উইল গো ডাউন। অপশন সি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। Next question, if cash reserve ratio is lowered by RBI, its impact on credit creation will be 2। credit creation বলতে আমরা এখানে কি বলতে চাইছি? credit creation বলতে আমরা ইনক্রিজ হবে স্যার। মানি সাপ্লাই বলছি, হ্যাঁ অবভিয়াসলি আমরা এখানে বলছি ক্যাশ রিজার্ভ রেশিওর পার্সেন্টেজটা যদি আরবিআই ডিক্রিজ করায়, তার মানে কি বোঝাচ্ছে এক্ষেত্রে? আরবিআই এর কাছে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের এনডিটিএল অর্থাৎ নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস, বা তাদের কাছে যে ডিপোজিট আছে তার যতটা পার্সেন্ট রিজার্ভ রাখতে হতো এখন কিন্তু আরো কম রিজার্ভ রাখতে হচ্ছে। স্বাভাবিকভাবে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে আগের তুলনায় এক্সেস ফান্ড ক্রিয়েট হওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে, যেহেতু ক্যাশ রিজার্ভ রেশিও কমে গেছে, আরবিআই কমিয়ে দিয়েছে। তাহলে অটোমেটিক্যালি যদি দেখি যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে কোনো পসিবিলিটি তৈরি হচ্ছে তাদের কাছে এক্সেস ফান্ড ক্রিয়েট হওয়ার, ডেফিনেটলি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ইকোনমিতে মানি সাপ্লাই কিন্তু ইনক্রিজ করবে। অপশন এ হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে the RBI renders useful service to the government in the capacity of, মানে গভর্নমেন্টকে কি কি সার্ভিস এখানে প্রোভাইড করতে পারে আরবিআই, আমরা যদি দেখি এক এক করে বলছি। ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট, আরবিআই কে আমরা দেখতে পারি গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে কাজ করছে। অপশন এটা কারেক্ট হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্টকে প্রয়োজন পড়লে ব্যাংকার হিসেবে বিভিন্নভাবে কাজ করতে পারে। যেমন ধরো গভর্নমেন্টের ডিপোজিট গুলো যেরকম আরবিআই কাছে থাকে, গভর্নমেন্টের হয়ে ট্রানজাকশন করতে পারে ইউনিয়ন গভর্নমেন্টের হয়ে, গভর্নমেন্টকে স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টকে লোন প্রোভাইড করতে পারে তাদের প্রয়োজন হলে। এইভাবে আমরা ব্যাংকার হিসেবে কাজ করতে দেখছি।
এজেন্ট অফ দ্য গভর্নমেন্ট, ডেফিনেটলি আমরা এক্সাম্পল দিয়েছি ওপেন মার্কেট অপারেশনের ক্ষেত্রে গভর্নমেন্টের এজেন্ট হিসাবে কাজ করছে, গভর্নমেন্টের হয়ে ফান্ড কালেকশন করছে, গভর্নমেন্টের যখন দরকার পড়ছে আরবিআই গভর্নমেন্টের এজেন্ট হিসাবে কাজ করছে। নেক্সট হচ্ছে অ্যাডভাইসারি অফ দ্য গভর্নমেন্ট, কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে কিরকম কি ডিসিশন নিলে গভর্নমেন্টের ভালো হবে, বিভিন্ন বিষয়ে গভর্নমেন্টকে অ্যাডভাইস দিতে পারে, অ্যাডভাইসার অফ দ্য গভর্নমেন্ট হিসাবে কাজ করতে পারে আরবিআই। তাহলে আরবিআই যদি ক্যাপাসিটি দেখি, গভর্নমেন্ট ইন দ্য ক্যাপাসিটি অফ কোন কোন ক্ষেত্রে আরবিআই গভর্নমেন্টকে হেল্প করছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ইনফ্লেশন ক্যান বি কন্ট্রোলড বাই দিস মেথড, রিডিউসিং এসএলআর স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, রিডিউসিং সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, increasing bank rate, none of the above. Inflation can be controlled by reducing CR. ইনফ্লেশন কন্ট্রোল বললে স্যার ইনক্রিজিং ব্যাংক রেট হবে না স্যার? ইনক্রিজিং ব্যাংক রেট, হ্যাঁ, যখনই আমাকে বলবে যে কন্ট্রোল করার কথা, কন্ট্রোল ইনফ্লেশন কন্ট্রোল, তখন কিন্তু যে কোনো ইনস্ট্রুমেন্ট কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে, আরবিআই ক্রেডিট কন্ট্রোল পলিসির কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে যে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, ব্যাংক রেট বলো, ক্যাশ রিজার্ভ রেশিও বলো, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও বলো, তারপর ধরো আমরা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বলো, এই যে যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে প্রত্যেকটার পার্সেন্টেজ ইনক্রিজ করিয়ে আরবিআই কিন্তু ক্রেডিট কন্ট্রোল করবে। কাজেই এখানে আমরা ক্রেডিট কন্ট্রোল বা ইনফ্লেশনকে কন্ট্রোল যখন করতে হচ্ছে, তখন আমরা ডেফিনেটলি বলছি ইনক্রিজিং ব্যাংক রেট, রিডিউসিং এসএলআর, রিডিউসিং সিআরআর, কখন দেখছি রেসেশনারি সিচুয়েশন, অর্থাৎ যখন ইকোনমিক গ্রোথ জেনারেট করবার দরকার পড়ছে বা ইকোনমিতে মানি সাপ্লাইকে ইনক্রিজ করানোর দরকার পড়ছে, তখন আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলো। Which out of the following, question number 25, which out of the following is phenomenon that leads to hyperinflation? Question number 25, hyperinflation কখন দেখতে পাচ্ছি? এখানে একটু বলি, হাইপার ইনফ্লেশন মানে ইনফ্লেশনারি সিচুয়েশন, যখন ইনফ্লেশনের পার্সেন্টেজটা বিশালভাবে ইনক্রিজ করছে, অর্থাৎ গভর্নমেন্টের হাতে আর থাকছে না ইনফ্লেশন কন্ট্রোল করার কোনো ক্ষমতা, অর্থাৎ যে কন্ডিশনে আমরা দেখছি যে ইকোনমিক কন্ডিশন কোলাপস করছে, সেই কন্ডিশনকে আমরা বলতে পারি হাইপার ইনফ্লেশন। মানে ইট ইজ এ সিচুয়েশন when a nation experiences very high and accelerating inflation. অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে হাইপার ইনফ্লেশন ইজ এ সিচুয়েশন when a nation experiences very high and accelerating inflation, এই কন্ডিশনকে আমরা কিন্তু হাইপার ইনফ্লেশনারি কন্ডিশন বলছি। স্ট্যাগফ্লেশন মিন্স, স্ট্যাগফ্লেশন বলতে আমরা কোনটাকে বলছি? কোশ্চেন নাম্বার 26, স্ট্যাগফ্লেশন বলতে আমরা কোনটাকে বলছি? আচ্ছা, এটাও বলি, আমাদের ইন্ডিয়ান ইকোনমির যে কারেন্ট কন্ডিশন সেটাকে আমরা বলছি স্ট্যাগফ্লেশনের সাথে কম্পেয়ার করছি। স্ট্যাগফ্লেশন মিন বলতে আমরা মেইনলি মিন যেটা করাই সেটা হচ্ছে স্ট্যাগনেশন উইথ হাই রেট অফ ইনফ্লেশন। স্ট্যাগনেশন মিন্স ইকোনমিতে যখন দেখছি যে একদিকে ইকোনমিক গ্রোথ রেট ফল করছে বা ইকোনমিক স্লো ডাউন, যেটার কারণে আমরা দেখতে পাচ্ছি ইকোনমিতে আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ ইনক্রিজ করছে, স্ট্যাগনেশন উইথ হাই রেট অফ ইনফ্লেশন। আরেকদিকে পাশাপাশি দেখতে পাচ্ছি যে ইকোনমিতে ইনফ্লেশনের পার্সেন্টেজটাও ইনক্রিজ করছে, অর্থাৎ সমস্ত ক্ষেত্রে যে ইনফ্লেশন হবে এরকম কিন্তু হবে না, পার্টিকুলারলি কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ এসেনশিয়াল কমোডিটিগুলোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে ইকোনমিতে ইনফ্লেশনারি সিচুয়েশন এরকম একটা কন্ডিশন, তার পাশাপাশি ইকোনমিক স্লোডাউন বা ইকোনমিক গ্রোথ রেট ফল করছে, যেটাকে রেসেশনারি কন্ডিশন, যে কারণে আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে। দুটো কন্ডিশনই যখন আমরা ইকোনমিতে সাইমালটেনিয়াসলি দেখতে পাই, তখন সেই সিচুয়েশনকে আমরা কিন্তু বলে থাকি স্ট্যাগফ্লেশন কন্ডিশন। মানে অপশন এ হচ্ছে আমাদের এখানে আলটিমেটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি ইজ, কি মনে হয়, ডেভেলপিং ইকোনমি, মিক্সড ইকোনমি, ডুয়ালিস্টিক ইকোনমি, না অল অফ দ্য অ্যাবাভ? ইন্ডিয়ান ইকোনমিতে all of the above, all of এক্স্যাক্টলি the above.
এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। ইন্ডিয়ান ইকোনমিকে আমরা ডেভেলপিং ইকোনমি বলতে পারি, মিক্সড ইকোনমি বলতে পারি, ডুয়ালিস্টিক ইকোনমি বলতে পারি। তিনটে কন্ডিশনই কিন্তু আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে বলতে পারি। কাজেই ইন্ডিয়ান ইকোনমি ইজ ডেভেলপিং ইকোনমি, মিক্সড ইকোনমি, ডুয়ালিস্টিক ইকোনমি, তিনটেই। one of the features of a free market economy, free market economy বলেছি। free market economy আরেকটা নাম কি? free market economy কে আমরা বলতে পারি alternatively capitalistic economy, capitalist economy, capitalistic economy। অর্থাৎ যে ইকোনমির ক্ষেত্রে আমরা গভর্নমেন্টের কোনো ধরনের ইন্টারভেনশন বা কন্ট্রোল দেখতে পাচ্ছি না, যেটাকে লেইজের ইকোনমিও আমরা বলি, সেটাকে ফ্রি মার্কেট ইকোনমি, বা এই ইকোনমির ক্ষেত্রে প্রাইভেট সেক্টরের একটা ডমিনেন্সি আমরা দেখতে পাচ্ছি বলা যেতে পারে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, মানে যারা এন্টারপ্রেনিউর তাদের ক্ষেত্রে একটা ফ্রিডম থাকছে বা কনজিউমারদের একটা স্বাধীনতা থাকছে বলা যেতে পারে। আমরা বলছি অপশন সি হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স। বাদ বাকি অপশন গুলো দেখি। অ্যাক্টিভ স্টেট ইন্টারভেনশন, স্টেট মিনস এখানে গভর্নমেন্ট, অ্যাক্টিভ গভর্নমেন্ট ইন্টারভেনশন, এটা আমরা কোথায় দেখছি? এটা আমরা কার ফিচার হিসাবে দেখছি? এটা আমরা দেখছি সোশ্যালিস্টিক ইকোনমিক ফিচার্স হিসাবে। রেশনিং অ্যান্ড প্রাইস কন্ট্রোল, রেশনিং অ্যান্ড প্রাইস কন্ট্রোল কার ফিচার্স হিসাবে দেখছি? এটাকে আমরা দেখছি সোশ্যালিস্টিক ইকোনমি এবং মিক্সড ইকোনমিরও একটা ফিচার্স হিসাবে দেখতে পারি। পাবলিক ওনারশিপ অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ যে যে ফ্যাক্টরস গুলো আছে সেইগুলোর ক্ষেত্রে গভর্নমেন্টের ওনারশিপ, এটাও আমরা দেখছি সোশ্যালিস্টিক ইকোনমির একটা ফিচার্স হিসাবে। একমাত্র পড়ে থাকছে অপশন সি, যেটা আমরা আলটিমেটলি দেখছি কিন্তু ফ্রি মার্কেট ইকোনমি বা ক্যাপিটালিস্টিক ইকোনমির একটা ফিচার্স হিসাবে। অপশন সি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, which of the following can be treated as anti-inflationary policies in Indian economy? ইন্ডিয়ান ইকোনমি অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি মানে কোনটাকে বলছি? ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে যে পলিসিগুলোকে ইউজ করা হয় সেই পলিসিগুলোকে আমরা বলছি কিন্তু অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি। এখানে কোনটা বা কোনগুলো অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি হিসাবে ইউজ করা হচ্ছে বলা যাবে? অল অফ দ্য অ্যাবভই হবে কি? হ্যাঁ, অল অফ দ্য অ্যাবাভ। ফিসকাল পলিসি অফ দ্য গভর্নমেন্ট, এখানে ফিসকাল পলিসি বলতে আমরা কোন ধরনের ফিসকাল পলিসি দেখছি? আমরা ফিসকাল পলিসি বলতে কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি দেখছি। কন্ট্রাকশনারি ফিসকাল পলিসিকে আমরা এখানে দেখছি। কন্ট্রাকশনারি ফিসকাল পলিসির মাধ্যমে ইনফ্লেশন কিন্তু কন্ট্রোল করা পসিবল হচ্ছে। মানিটারি পলিসি বলতে আমরা কোন ধরনের মানিটারি পলিসিকে দেখছি? মানিটারি পলিসি বলতে আমরা এখানে ডিয়ার মানিটারি পলিসিকে দেখছি, ডিয়ার মানিটারি পলিসিকে দেখছি। আদার পলিসিস লাইক ইনক্রিজিং প্রোডাকশন এন্ড প্রাইস কন্ট্রোল, এটার মাধ্যমেও আমরা দেখছি ইনফ্লেশনকে কন্ট্রোল করা পসিবল। এ বি সি তিনটেই কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার আমাদের এখানে কিন্তু অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে। আদার পলিসি বলতে এখানে আমরা ইনক্রিজিং প্রোডাকশন বলেছে, প্রাইস এখানে এই যে আমরা অপশন সিটা যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে শর্ট টার্মে পসিবল। লং টার্মে কিন্তু আমি যে প্রোডাকশন ক্যাপাসিটি থাকছি সেই প্রোডাকশন ক্যাপাসিটিকে আমরা কিন্তু ইউটিলাইজ করে ফেলছি। কাজে লং টার্মে কিন্তু অপশন সিটা হয়তো পসিবল হবে না, কিন্তু এটা শর্ট টার্মে পসিবল বলা যেতে পারে। কাজেই আমরা এখানে তিনটেই বলছি অ্যান্টি ইনফ্লেশনারি পলিসি হিসাবে, এ বি সি। নেক্সট হচ্ছে ন্যাশনাল ইনকাম এস্টিমেটস ইন ইন্ডিয়া আর প্রিপেয়ার্ড বাই, একটু আগেই বলেছি সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস পিএসও বা হ্যাঁ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা অর্গানাইজেশন। এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, আমরা অ্যাকচুয়ালি এনডিসি কে দেখবো যে 5 ইয়ার প্ল্যানের যে ড্রাফট, 5 ইয়ার প্ল্যান এখনো হয়নি, 5 ইয়ার প্ল্যানের ড্রাফটকে ফাইনালি অ্যাপ্রুভ করে থাকে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল,
যেটা এস্টাবলিশড হয়েছে 6 আগস্ট 1952 তে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স আমরা দেখছি, আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের বিভিন্ন রোল আমরা দেখতে পাচ্ছি, এক এক করে দেখবো বিভিন্ন ক্ষেত্রে। আমরা অলরেডি দেখেছি যে রুপির ক্ষেত্রে 1 রুপির নোটটাকে কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে কিন্তু 1 রুপির নোটটাকে প্রিন্ট করছে বলা যেতে পারে, বা 1 রুপি নোটের ক্ষেত্রে ফিনান্স সেক্রেটারির একটা সাইন আছে, এটা দেখেছি। নেক্সট হচ্ছে প্ল্যানিং কমিশন, আমরা 5 ইয়ার প্ল্যানের ক্ষেত্রে দেখবো প্ল্যানিং কমিশনের কি কি ভূমিকা ছিল আর কি। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সিএসও। হাউ মাচ ইন্টারেস্ট, কোশ্চিনটা দেখো, হাউ মাচ ইন্টারেস্ট is paid by the RBI on money deposited under CRR measure? How much interest is paid by the RBI? কোনটা কি হবে? How much interest is paid by the RBI on the money deposited under CRR measure? Sir, less than CRR. না, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার নো ইন্টারেস্ট ইজ পেড বাই দ্য আরবিআই। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। হাউ মাচ ইন্টারেস্ট ইজ পেড বাই দ্য আরবিআই অন দ্য মানি ডিপোজিটেড আন্ডার সিআরআর মেজার, এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোনো ধরনের ইন্টারেস্ট কিন্তু আরবিআই পে করছে না। মানে অ্যাকচুয়ালি আরবিআই ধরো এই যে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর যে ডিপোজিট গুলো থাকে বা টোটাল যে এনডিটিএল থাকে, যেটাকে নেট ডিমান্ড এন্ড টাইম লায়াবিলিটিস বলছি, তার একটা সার্টেন পার্সেন্টেজ শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে তো আরবিআই এর কাছে রিজার্ভ রাখতে হয়। এই আরবিআই এর কাছে যে রিজার্ভ রাখছে এর বদলে আরবিআই কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে পে করছে যদি বলে, তাহলে আমরা বলবো কোনো ধরনের ইন্টারেস্ট রেট কিন্তু আরবিআই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোকে পে করছে না। কাজে অপশন ডি, অর্থাৎ নো ইন্টারেস্ট ইজ পেড বাই দ্য আরবিআই। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। বেসিক, কোশ্চেন নাম্বার 32, বেসিক অবজেক্টিভস অফ দ্য মনিটারি পলিসি অফ দ্য আরবিআই ইজ অবলিক দি আর। কি মনে হচ্ছে মনিটারি পলিসির বেসিক অবজেক্টিভ কি? একটু ভালো করে ভাবো, মনিটারি পলিসির বেসিক অবজেক্টিভ কি? আরবিআই যে মনিটারি পলিসি ইউজ করছে, এটা কি স্যার সবই হবে স্যার? হ্যাঁ অল অফ দ্য এক্স্যাক্টলি, ইকোনমিকে কন্ট্রোল করতে গিয়ে আরবিআই যে মনিটারি পলিসি ইউজ করছে তার প্রত্যেকটাই কিন্তু বেসিক অবজেক্টিভ হিসাবে আমরা দেখতে পারি। টু মেনটেন প্রাইস স্টেবিলিটি, অর্থাৎ প্রাইস লেভেলকে কন্ট্রোল করছে। আমরা দেখতে পাচ্ছি যে মনিটারি পলিসির মাধ্যমে দু ধরনের মনিটারি পলিসি ইউজ করছে প্রাইস লেভেলকে কন্ট্রোল করতে গিয়ে, আমরা দেখেছি। নেক্সট হচ্ছে অ্যাসিলারেট ইকোনমিক গ্রোথ। আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক গ্রোথ রেটকে ইনক্রিজ করানোর ক্ষেত্রে যেরকম চিপ মনিটারি পলিসি ইউজ হচ্ছে, যার মাধ্যমে আরবিআই মানি সাপ্লাইকে ইনক্রিজ করাতে চাইছে বা কমন পাবলিকের পারচেজিং পাওয়ারকে ইনক্রিজ করিয়ে ইকোনমিক গ্রোথ রেট জেনারেট করাতে চাইছে রেসেশনারি সিচুয়েশনে, এটা আমরা ইউজ করতে দেখতে পাচ্ছি আরবিআই কে। তো এটাও মনিটারি পলিসির মাধ্যমে পসিবল হচ্ছে। টু মেনটেন সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুইটি, আমরা এটাও কিন্তু মনিটারি পলিসির মাধ্যমে পসিবল হচ্ছে দেখতে পারি, অর্থাৎ ইনইকুয়ালিটি রিডিউস করা, এটাও কিন্তু পসিবল হচ্ছে। এ বি সি তিনটেই কিন্তু আমরা মনিটারি পলিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হিসাবে দেখছি। নেক্সট কোশ্চেন যেটা আসছি, ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কাপলড উইথ ডিফ্লেশন, ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, হাইপার ইনফ্লেশন। ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কাপলড উইথ, ইকোনমিক গ্রোথ যদি আমাদের বলে তাহলে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? ইনফ্লেশন স্যার। এক্স্যাক্টলি ইনফ্লেশন হবে আমাদের এখানে। কারেক্ট অ্যান্সার কিন্তু হবে অপশন বি, মানে ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কাপলড উইথ যদি পড়ে তাহলে কিন্তু আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, ইনফ্লেশন। ইনফ্লেশন, এক সেকেন্ড, ইনফ্লেশনটা
ইনফ্লেশনটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে। কেন? কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিতে যখন ইনফ্লেশনারি সিচুয়েশন থাকছে একটা সার্টেন লেভেল অবধি, যেটাকে আমরা ক্রিপিং ইনফ্লেশন হিসাবে দেখেছিলাম বা মাইল্ড ইনফ্লেশন হিসাবে দেখেছিলাম, 4% অবধি ইকোনমিতে ইনফ্লেশন হলে, সেই ইনফ্লেশন হলে আমার হাতে যে প্রোডাকশন ক্যাপাসিটিটা থাকছে সেটাকে আমি কিন্তু ইউটিলাইজ করছি। ইকোনমিতে ইনফ্লেশন না হলে আমার হাতে যে প্রোডাকশন ক্যাপাসিটি আছে সেটাকে কিন্তু আমরা আলটিমেটলি ইউটিলাইজ করতে পারছি না বলা যেতে পারে। কাজেই এখানে একটা সার্টেন লেভেল অবধি যদি ইকোনমিতে ইনফ্লেশন হয়, অবভিয়াসলি সেটা ইকোনমিক গ্রোথের পক্ষে ভালো হিসেবে আমরা দেখছি। তার মানে এই নয় যে যত ইচ্ছা ইকোনমিতে ইনফ্লেশন হবে সেটা ইকোনমিক গ্রোথের পক্ষে ভালো, এটা কিন্তু নয়। অপশন বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে, which of the following is not included in national income? not included in national income, not বলেছে। Sir, winning lottery. হ্যাঁ, উইনিং লটারি, লটারি থেকে যেটা আর্নিং হচ্ছে এই পার্টটা আমরা কিন্তু কোনো কাজ না করে ইনকাম করছি। এটাকে আমি একটা প্রবলেম বলেছিলাম, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে গিয়ে একটা প্রবলেম আসে আর কি, ফেস করতে হয়, আমরা যে ডিফিকাল্টি গুলো ফেস করছি। এটা অ্যাকচুয়ালি ট্রান্সফার ইনকামের আন্ডারে পড়ছে, আর্নিং উইদাউট এনি ইকোনমিক অ্যাক্টিভিটি। যে পার্টগুলোকে আমরা দেখেছি যে কোনো কাজ না করে আমার ইনকাম হচ্ছে, অর্থাৎ আমার কোনো ইকোনমিতে কন্ট্রিবিউশন নেই, উইদাউট এনি কন্ট্রিবিউশন ইন ইকোনমি আমরা দেখতে পাচ্ছি যে পার্টগুলো আর্নিং হচ্ছে, সেগুলোকে আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড করতে পারছি না। এখানে আমরা উইনিং এর লটারি কোনো ধরনের আমার কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি এক্ষেত্রে দেখা যাচ্ছে না, কাজে এই পার্টটাকে আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড করতে পারছি না। নেক্সট হচ্ছে, ইনফ্লেশন অফ অ্যান ইকোনমি ক্যান বি কন্ট্রোলড বাই। Yeah, all of the above হবে বলে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার আমাদের হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, ঠিকই বলেছো। ইনফ্লেশন কিভাবে কন্ট্রোল করা পসিবল হচ্ছে? ইমপ্লিমেন্টিং মানিটারি পলিসি। ডেফিনেটলি আমরা এটা একটা মানিটারি পলিসি ইমপ্লিমেন্ট করে ইকোনমিতে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে দেখতে পাচ্ছি। মানিটারি পলিসি বলতে আমরা এখানে ডিয়ার মানিটারি পলিসি হিসাবে দেখছি, ডিয়ার মানিটারি পলিসির মাধ্যমে ইকোনমিতে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে দেখছি। নেক্সট হচ্ছে আমরা যেটা দেখছি, অপশন বিটা, অ্যাডপ্টিং সারপ্লাস বাজেট। সারপ্লাস বাজেট বলতে আমরা কি বলছি? আমরা যখন দেখতে পাচ্ছি যে বাজেটের রিসিপ্টের পার্টটা বাজেট এক্সপেন্ডিচারের পার্টের থেকে বেশি হচ্ছে, মানে সোজা কথা সারপ্লাস বাজেট যেটা বলছি, তো এইটার মাধ্যমে কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করা পসিবল হচ্ছে। মানে বাজেট রিসিপ্টের পার্ট বেশি হচ্ছে মানে গভর্নমেন্ট বাজেট এক্সপেন্ডিচারের পার্টটা রিডিউস করাচ্ছে বলা যেতে পারে। অপশন বিটা এফেক্টই অ্যাকচুয়ালি অপশন সিটা, রিডিউসিং বাজেট এক্সপেন্ডিচার। বাজেট এক্সপেন্ডিচার যদি গভর্নমেন্ট ইউনিয়ন বাজেটের ক্ষেত্রে দেখি রিডিউস করাচ্ছে, তাহলে আলটিমেটলি তো গভর্নমেন্ট যে ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার করছে সেটাগুলোকেও তো রিডিউস করা পসিবল হচ্ছে, তাই না? তাহলে আলটিমেটলি আমরা দেখতে পারবো যে সেক্ষেত্রে বাজেট এক্সপেন্ডিচার রিডিউস হলে মানি সাপ্লাই রিডিউস হবে, তাহলে মানি সাপ্লাই যদি রিডিউস হয় তাহলে আলটিমেটলি আমরা দেখতে পারবো ইনফ্লেশনকে কন্ট্রোল করা পসিবল হবে। কাজে কারেক্ট অ্যান্সার হিসাবে আমরা দেখছি অল অফ দিস, অল অফ দিস হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। অপশন এ বি সি তিনটেকেই আমরা কিন্তু এখানে কারেক্ট বলছি। তো এই অবধি মোটামুটি আজকে ছিল। নেক্সট দিন আমি যেটা স্টার্ট করব সেটা হচ্ছে এগ্রিকালচারের পার্টটা। এগ্রিকালচারের যে বেসিক যে পার্টগুলো আছে বা এগ্রিকালচার রিলেটেড যে ল্যান্ড রিফর্ম বা আমরা যে গ্রিন রেভলিউশনের যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা টপিক আমরা এখানে নেক্সট দিন স্টার্ট করব। তো আরেকটা জিনিস এখানে আমি বলে দিই, এগ্রিকালচারের থেকে আমরা যদি দেখি এখনো এই মুহূর্তে দাঁড়িয়েও আমাদের কান্ট্রির ইকোনমির ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে
ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন আমাদের কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আসছে এই এগ্রিকালচার সেক্টর থেকে। ম্যাক্সিমাম লেবার ফোর্স এনগেজমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের কান্ট্রিতে এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু এনগেজমেন্ট এই এগ্রিকালচার সেক্টরে। ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন টার্সিয়ারি সেক্টর থেকে, কিন্তু আমাদের যদি বলে ম্যাক্সিমাম লেবার ফোর্স এনগেজমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়েও আমরা দেখছি যে তিনটে সেক্টরের মধ্যে কম্পেয়ার করলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, আমরা কিন্তু দেখছি প্রাইমারি সেক্টর থেকে, অর্থাৎ এগ্রিকালচার অ্যান্ড ইটস অ্যালাইড অ্যাক্টিভিটিস যেগুলো ইনক্লুড আছে সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম লেবার ফোর্স এনগেজমেন্ট সেখানে আর কি আমরা দেখতে পাচ্ছি। তো এই অবধি মোটামুটি আজকে রাখলাম। কারোর